স্টুডেন্ট, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল এই সম্পর্কিত কিছু বিষয়বস্তু। এছাড়াও লিন্ডেম্যানের যে 10 শতাংশ সূত্র আছে সেগুলো তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আমরা প্রথমেই আজকে জানবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খাদ্য শৃঙ্খল। তারপরে জানবো খাদ্য জাল। এভাবে ক্রমান্বয়ে আমরা এগাতে থাকবো। তাহলে খাদ্য শৃঙ্খল কাকে বলে? বিজ্ঞানী ওডামের মতে খাদ্য শৃঙ্খল হলো উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে যদি যে শক্তি প্রবাহিত হয়, এই শক্তি প্রবাহিত হওয়ার এই যে ক্রমিক পর্যায়, এক এক করে যে শক্তিটা প্রবাহিত হচ্ছে, একেই আমরা বলছি খাদ্য শৃঙ্খল। এছাড়া যেমন দেখো, উদাহরণের সাহায্যে তোমাদের আমরা বুঝিয়ে দিতে পারি। যেমন উদ্ভিদ, উদ্ভিদ কি উৎপাদক। উদ্ভিদকে কে খাবে? ফড়িং। ফড়িং কি প্রাথমিক খাদ্য। ফড়িংকে কে খায়? ব্যাঙ। ব্যাঙ কি গৌণ খাদ্য। ব্যাঙকে কে খাচ্ছে? ব্যাঙকে খাচ্ছে সাপ। সাপ হলো প্রগৌণ খাদ্য। আর সর্বোচ্চ খাদ্যকে, সাপকে খেলে হলো ময়ূর। ময়ূর হলো সর্বোচ্চ খাদ্য। এরপর ময়ূর কি হচ্ছে? ময়ূর বিয়োজকের দ্বারা বিয়োজিত হয়ে যাচ্ছে। ময়ূরের মৃতদেহ যখন ময়ূর মারা যাচ্ছে, তারপরে কি হচ্ছে? বিয়োজকের দ্বারা বিয়োজিত হচ্ছে। এই হলো আমাদের খাদ্য শৃঙ্খল বা ফুড চেইনের একটা কনসেপ্ট। তোমরা কি বুঝতে পারলে? যদি না বুঝতে পারো আমাকে কমেন্টস করে জানিও, আমি আরো সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবার যাব আমরা খাদ্য জাল। খাদ্য জালটা কি? এই যে খাদ্য শৃঙ্খল আমরা যে জানলাম, এই খাদ্য শৃঙ্খলটা কি হচ্ছে? যখন জটিল আকার ধারণ করছে, একটা জালের আকার সৃষ্টি করছে এই খাদ্য শৃঙ্খলটাই, তখন আমরা তাকে বলছি খাদ্য জাল। এবার চলো আমরা সংজ্ঞাটা দেখি নিই খাদ্য জালের। খাদ্য জাল হলো কোনো বাস্তুতন্ত্রে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে গঠিত একাধিক আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে জটিল আকার গঠন তৈরি করে তাকেই বলে খাদ্য জাল। খাদ্য জালের ছবিটা দেখলেই তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে যে খাদ্য জাল বলতে আমরা কি বোঝাতে চাইছি। এখানে একাধিক খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে। এই যে এবার আমরা জানবো খাদ্য পিরামিড সম্পর্কে। খাদ্য পিরামিড বিভিন্ন জীবের ভর, শক্তি ইত্যাদির ভিত্তিতে সজ্জিত হয়। চলো খাদ্য পিরামিড কাকে বলে সেটা আমরা দেখে নিই, বা ফুড পিরামিড। কোন বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরে জীবেদের সংখ্যা, ভর ও শক্তির পরিমাণের ভিত্তিতে সজ্জিত করলে যে কাল্পনিক পিরামিড আকৃতির গঠন পাওয়া যায় তাকে বাস্তুতান্ত্রিক পিরামিড বা খাদ্য পিরামিড বলে। আমরা এই জানলাম খাদ্য পিরামিড কাকে বলে। এবার আমরা জানবো প্রথমে খাদ্য পিরামিড কথাটি বা এই প্রথম খাদ্য পিরামিডের ধারণাটি কে দেন। প্রথম খাদ্য পিরামিডের ধারণা দেয় চার্লস এলটন। তাই এই খাদ্য পিরামিডকে এলটনিয়ান পিরামিডও বলা হয়ে থাকে। লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রে রিনাল্ড লিন্ডেম্যান বলেছেন, খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তরে সমস্ত প্রাণীর মধ্যে 10% শক্তির প্রবাহ ঘটে, বাকি 90% শক্তি রূপান্তরিত হয়ে যায়। ধরো যদি কোনো উদ্ভিদ যে পরিমাণ শক্তি তার দেহে আছে, তার 10% শক্তি তার দেহে যাচ্ছে। ধরো ফড়িং উদ্ভিদকে খেলে 10% শক্তি আছে ফড়িংয়ের দেহে। এই ফড়িং আবার ফড়িংকে কে খাচ্ছে? ফড়িংকে খাচ্ছে ব্যাঙ। তাহলে ফড়িংকে ব্যাঙ খেলে ফড়িংয়ের দেহে 10% শক্তি ব্যাঙের দেহে যাচ্ছে। ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপের দেহে আবার ব্যাঙের শক্তি 10% যাচ্ছে। তারপর সাপকে খাচ্ছে ময়ূর, ময়ূরের দেহে সে সাপ যে খাবারটা খেলে তার 10% শক্তি আছে। মানে পুষ্টি স্তরে প্রতিটা খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তরে প্রত্যেকটা প্রাণীর মধ্যে 10% করে শক্তির প্রবাহ ঘটছে। এটাই বলেছিলেন বিজ্ঞানী লিন্ডেম্যান। এই সূত্রটাই বিজ্ঞানী লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্র নামে পরিচিত। আমাদের এবারের টপিক উদ্ভিদ জগতের গুরুত্ব। উদ্ভিদ জগতের গুরুত্বের মধ্যে কি পড়ছে? 1 নম্বর হলো উদ্ভিদ একমাত্র নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে, তাই উদ্ভিদের উৎপাদিত খাদ্যের উপর মানুষ সহ সমস্ত প্রাণী নির্ভরশীল। 2 নম্বর হলো উদ্ভিদ O2 এবং CO2 মানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখছে।
উদ্ভিদের জন্য কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, উদ্ভিদের জন্য আমাদের জীবন ধারণ অনেক বেশি সহজ হয়ে উঠছে। এছাড়াও আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, কাঠ, বাড়িঘর নির্মাণ করার জন্য কাঠ, কাগজ, লেখার জন্য কাগজ, সমস্ত আমরা কোথা থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। তাহলে উদ্ভিদের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। এবারের টপিক কি? প্রাণী জগতের গুরুত্ব। প্রথমেই বলি, প্রাণী জগৎ কি? বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রেখেছে। যেমন একটা ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব থেকে শুরু করে আমাদের যে কোন ধরো সভ্য মানুষ প্রজাতি, সমস্তটাই আমাদের বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রেখেছে। এখন ধরো একটা আণুবীক্ষণিক জীব, সেটা যদি বিলুপ্ত হয়ে যায়, আমাদের বাস্তুতান্ত্রিক ভারসাম্য কিন্তু বিনষ্ট হবে। হয়তো আমরা তাকে খালি চোখে দেখতেও পাই না, কিন্তু আমাদের বাস্তুতান্ত্রিক ভারসাম্য সেই বিঘ্নিত হবে। 2 নম্বর, প্রাণী জগৎ থেকে মানুষ সহ বিভিন্ন প্রাণীর কিছু প্রাণীজ উৎস জাতীয় খাদ্য আসে, যেমন মাংস, ডিম, দুধ এগুলো। এছাড়া আর কি পাই আমরা? চামড়া শিল্পের জন্য চামড়া, রেশম, এরকম বিভিন্ন জিনিস আমরা পেয়ে থাকি। মৌমাছি থেকে মধু পাই আমরা, এগুলো আমরা প্রায় প্রাণীজ উৎস থেকে। এরপরে আমরা জানবো কি? বিয়োজকের গুরুত্ব। তাহলে বিয়োজকের গুরুত্ব কি? বিয়োজক কি করছে? মৃত জৈব বস্তুকে বিয়োজিত করে জটিল জৈব যৌগকে সরল জৈব যৌগে পরিণত করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সরল জৈব যৌগ কি করছে? ওরা সরল যৌগকে কিছুটা নিজেদের জন্য রাখছে, বাকিটা পরিবেশে ফিরিয়ে দিচ্ছে, ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকছে। আমাদের এবারের বিষয় কি? আমাদের এবারের বিষয় হলো জীবমণ্ডল। পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে জীবের বসবাসের উপযোগী সেই সমস্ত পরিমণ্ডল কি বলা হয়? জীবমণ্ডল। জীবমণ্ডলের কি কি করছে? জীবমণ্ডল এর মধ্যে বায়ুমণ্ডল, জলমণ্ডল এবং শিলামণ্ডল, এই 3 মণ্ডলেই আমরা জীবের অস্তিত্ব অনুভব করতে পারি। এই 3টে জীবমণ্ডলের অন্তর্গত। এবার আমাদের জীবমণ্ডল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নিই। চলো তোমরা ভালো করে দেখতে থাকো, এখান থেকেই তোমাদের সমস্ত শর্ট কোশ্চেনগুলো কিন্তু আসবে। পৃথিবীর জল, স্থল, অন্তরিক্ষে বর্তমান সমগ্র জীবগোষ্ঠী বা বিশ্ব বাস্তুতন্ত্রের সজীব উপাদান দ্বারা গঠিত হয়, তাকে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বা ইকোস্ফিয়ার বলা হয়। জীবমণ্ডলের বৈশিষ্ট্য। জীবমণ্ডলের সজীব জড় উপাদানগুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ার ফলে পুষ্টি উপাদানের স্থানান্তর, পরিবহন এবং চক্রাকার পথে ঘটে থাকে। 2 নম্বর, সূর্য থেকে আগত শক্তি সবুজ উদ্ভিদেরা সালোক সংশ্লেষের মাধ্যমে সঞ্চয় করে, ফলে জীবমণ্ডল শক্তির ধারক রূপে কাজ করে। জীবমণ্ডলের উপাদানের মধ্যে পড়ছে অণুজীব, লাইকেন, উদ্ভিদ, প্রাণী, শেষে ছত্রাক।